আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা 50তম বিসিএস এর গণিত অংশ সমাধান দেখব। যারা আমাদের আগের সলিউশন ভিডিওগুলো দেখছেন তারা আপনারা জানেন যে আমরা সাধারণত ওই সমস্ত কোশ্চেন নিয়ে কথা বলি যেগুলোর ব্যাপারে একটু কথা বলা প্রয়োজন। 50তম বিসিএস পরীক্ষার মধ্যে আপনারা দেখছেন যে একটা গুণ অঙ্ক আসছে, তো আমার মনে হয় না গুণ অঙ্ক নিয়ে কাউকে আমার কোনো কিছু বোঝানোর দরকার আছে। এবং 50তম বিসিএস এর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো যে আপনারা দেখবেন যে এখানে একটা ইংরেজি প্রশ্ন, তার নিচে একটা ম্যাথ প্রশ্ন, তার নিচে একটা জিকে প্রশ্ন, তার নিচে আবার একটা বাংলা প্রশ্ন, এরকম ভাবে দেয়া আছে। তো এই যে স্লাইডগুলো যে আমি সাজাইছি, এই স্লাইডগুলো আমি আসলে একটা অ্যাকচুয়াল কোশ্চেন থেকে সাজাইছি বা সেখান থেকে আমি আসলে সংগ্রহ করছি। তো সেটার জন্য হতে পারে যে একটা দুইটা কোশ্চেন হয়তো আমার মিস হয়ে যেতে পারে। ওইগুলোর সলিউশন যদি আপনাদের দরকার থাকে তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা সেগুলোর ব্যাপারে সলিউশন দিব। তো এখন চলেন আমরা আমাদের যে অ্যাকচুয়াল কাজ সেটাতে চলে যাই। তো প্রথমত এই যে কোশ্চেনটা আছে সেটার মধ্যে আমরা দেখতেছি যে এটা একটা অদ্ভুত সাইন আর কি এখানে দেয়া আছে। তো পিএসসি যাদেরকে টাইপিস্ট হিসেবে নিয়োগ দিছে তারা যে স্মলার দেন ইকুয়াল এই চিহ্ন যে দিতে পারে না এইভাবে, সেটা আসলে খুবই দুঃখজনক। তো যাই হোক, আমরা যদি এখন এটাকে সলভ করার চেষ্টা করি, সেটা হলো এখানে যেটা বলা আছে সেটা হলো যে এক্স, এই যে চিহ্ন সেটার নাম সাজ দ্যাট এমন হবে যেন, এটা দিয়ে আসলে এটাই বোঝানো হয় যে এক্স হবে স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর ভ্যালু হবে 5 এর চাইতে ছোট এবং 5 এর সমানও হইতে পারবে। তো স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে হলো এই যে 1 2 3 4 এই যে সংখ্যাগুলো আছে এইগুলা, সেটাও আপনারা জানেন হোপফুলি। তো এই যে এ সেট, সেই এ সেটের মধ্যে তাহলে কি কি উপাদান থাকবে? সেখানে অবশ্যই 5 এর সমান এবং 5 এর থেকে ছোট যে ভ্যালুগুলো আছে স্বাভাবিক সংখ্যা সেগুলোই থাকবে। তো তাহলে আমরা চাইলে বলতে পারি 1 2 3 4 এবং 5 এইগুলা থাকবে। তো পি অফ এ এর উপাদান সংখ্যা কত হবে সেটার ব্যাপারেও আমরা জানি, এটা হলো 2 টু দি পাওয়ার n এর সমান হয়। আর এখানে n এর পরিচয় কি? n এর পরিচয় হলো কতগুলো উপাদান আছে সেটাই হলো n এর পরিচয়। তো তাহলে a এর মধ্যে আমরা দেখতেছি যে আমাদের কাছে 5টা উপাদান এখানে আছে। তো তাহলে 2 টু দি পাওয়ার n হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে 2 টু দি পাওয়ার 5, তো 2 টু দি পাওয়ার 5 করলে কত হয়? 32 হয়, সেটা আমরা জানি। তো তাহলে এই যে প্রশ্নটা আছে এটার উত্তর হবে 32। এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আসলে নতুন একটা পোর্শন থেকে আসছে। আপনারা যদি বিসিএস এর যে সিলেবাস দেওয়া হয়েছিল 50তম বিসিএস এর সিলেবাস, সেটার মধ্যে আপনারা দেখবেন যে দ্বিপদী বিস্তৃতি নামের একটা নতুন অধ্যায় আসলে যুক্ত করা হয়েছে। সেখান থেকে এই কোশ্চেনটা আসছে। তো এটাকে সলভ করার জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে আর কি। দেখেন এই যে অংশটা আছে সেটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 ডিভাইডেড এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এবং তার টু দি পাওয়ার হলো 7। তো এইখানে আমি যেটা করলাম সেটা হলো এই এক্স এবং এক্স যদি আমি কাটাকাটি করে দেই তো সেক্ষেত্রে কিন্তু আমার আবার -2ই থাকে। তো আমার আসলে মানের কোনো পরিবর্তন এখানে হয় নাই। তো আমি চাইলে এই কাজটা করতেই পারি। তো এই কাজটা আমি করার মাধ্যমে আসলে কি অ্যাচিভ করলাম? আমি অ্যাচিভ করলাম সেটা হলো এই যে অংশটা আছে এই অংশটার মধ্যে আসলে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এটার হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে এবং তার টু দি পাওয়ার হলো 7। এরপর আমরা যেটা লিখতে পারি সেটা হলো এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স তার টু দি পাওয়ার হবে 14। এই যে 2 আর 7 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 14। তো মধ্যপদ নির্ণয় করার জন্য যেটা করতে হয় সেটা হলো আমরা দেখতেছি যে পাওয়ারটা আসলে জোর। তো জোর যদি হয় সেক্ষেত্রে আমাদের যে সিস্টেমটা ফলো করতে হয় সেটা হলো যে n ডিভাইডেড 2 প্লাস 1, এইটাকে হিসাব করলে যেটা হবে সেটা হবে মধ্যপদ। তো এখন n বলতে অবশ্যই এই যে 14 এটাকেই বোঝানো হইতেছে। তো তাহলে 14 ডিভাইডেড 2 প্লাস 1 দ্যাট মিনস 7 প্লাস 1 দ্যাট মিনস 8। তো অষ্টম পদটা হবে এই যে রাশিটা দেয়া আছে তার বিস্তৃতিতে মধ্যপদ। আমরা দেখতেছি যে গ নাম্বারে আসলে সেই অপশনটা আছে। তো এটাই হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এই যে প্রবলেমটা আমাদের কাছে দেয়া আছে এটাকে আমাদের যেভাবে আসলে সলভ করতে হবে সেটা হলো যে এক্স এর ভ্যালুগুলো আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তো এক্স এর ভ্যালুগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি এখান থেকে দেখেন, এখানে আমি সিম্পলি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে যদি আমি এগুলাকে গুণ করি তাহলে পি এক্স মাইনাস কিউ এক্স হবে প্লাস এখানে পি কিউ তো আগের থেকে ছিল সেটাই থাকবে ইকুয়াল 0। এরপরে এখান থেকে আমরা চাইলে এক্স কমন নিতে পারবো, তাহলে এক্স মাইনাস পি হবে এখানে, এবং এখান থেকে আমরা চাইলে মাইনাস কিউ কমন নিতে পারবো, তো সেক্ষেত্রে হবে এক্স মাইনাস পি ইকুয়াল 0। এরপরে আমরা যেটা লিখতে পারি সেটা হলো এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ ইকুয়াল 0। এই পর্যন্ত আসার পরে সাধারণত আমরা কি করি? আমরা হয় অথবা দিয়ে অঙ্ক করি, হয় এই অংশটুকু সমান 0 অথবা এই অংশটুকু সমান 0। তো আমরা চলেন সেই কাজটা করি, এক্স মাইনাস পি ইকুয়াল 0 অথবা x মাইনাস কিউ ইকুয়াল 0। তো এখান থেকে আমরা সিম্পলি লিখতে পারি x ইকুয়াল p এবং এখান থেকে লিখতে পারি x ইকুয়াল q। তো তাহলে x এর আমরা দুইটা ভ্যালু পাইলাম, একটা হলো p এবং একটা হলো q। এবং আপনারা দেখতেছেন যে এখানে সমাধান সেটের কথা বলা আছে। তো যেহেতু এটা একটা সেট তো অবশ্যই এটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমাদের অ্যান্সারটা হবে বেসিক্যালি এই যে ক নাম্বার যে অপশনটা আছে সেটা।
তো হোপফুলি অংশটা আপনাদের কাছে ক্লিয়ার। চলেন দেখি তারপরে কি আছে। এখানে আমরা দেখতেছি যে আমাদের কাছে একটা সেট দেওয়া আছে এবং সেই সেটের মধ্যে উপাদান সংখ্যা হলো 3টা এবং এটার প্রকৃত উপসেট কয়টা হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে। তো কোন একটা সেটের উপসেট নির্ণয় করতে গেলে যেই সূত্রটা আমাদের ফলো করতে হয় সেটা হলো 2 টু দি পাওয়ার n, যেটার ব্যাপারে আমি একটু আগেও বললাম। পাওয়ার সেটের উপাদান সংখ্যা যা হয় উপসেটের সংখ্যা আসলে বেসিক্যালি তাই হয়। তো এখানে কিন্তু আমাদেরকে উপসেট ক্যালকুলেট করতে বলে নেই, আমাদেরকে বলছে প্রকৃত উপসেট ক্যালকুলেট করতে। তো প্রকৃত উপসেটের জন্য যেটা করতে হয় 2 টু দি পাওয়ার n এর থেকে আমাদের 1 মাইনাস করতে হয়। তো n এর পরিচয় কি সেটাও আপনারা জানেন, এই যে উপাদান সংখ্যা যা আছে সেটাই হলো n এর পরিচয়। তো এখানে আমরা চাইলে বলতে পারি যে n এর মান হলো 3। তো তাহলে 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব মাইনাস 1, তো 8 মাইনাস 1 দ্যাট মিনস 7। তো 7 হবে এই যে প্রশ্নটা আছে তার অ্যান্সার। চলেন দেখি তারপর কি আছে। এইখানে আমাদের বলা আছে অসীম ধারার যোগফল ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তো অসীম ধারার যোগফল ক্যালকুলেট করার জন্য আমাদের বেসিক্যালি যেই সূত্রটা ফলো করতে হয় সেটা হলো s ইনফিনিটি ইকুয়াল a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এই সূত্রটা ফলো করতে হয়। এইখানে a এর পরিচয় হলো প্রথম পদ, এই যে r, এই r এর পরিচয় হলো সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত আসলে এরকম কোনো কিছুই না, আপনাকে পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো মূলত সাধারণ অনুপাত। তো এখন যদি আমি এখানে মানগুলো বসাই, এ মানে প্রথম পদ আমরা দেখতেছি -1, তো আমি দিলাম -1। তো এখন আমরা আর এর ভ্যালুটা ক্যালকুলেট করব। আর সমান আমরা কি বললাম যে আগের পদ দিয়ে পরের পদকে ভাগ করতে হবে। তো এখানে যদি আমি পরের পদ হিসাবে হাফকেই সিলেক্ট করি, আপনারা চাইলে অন্যটাও সিলেক্ট করতে পারেন। মানে হলো আপনি চাইলে এই যে -1/4 যে আছে সেটাকেও সিলেক্ট করতে পারেন, তাকে আপনারা চাইলে হাফ দিয়ে ভাগ করতে পারেন, তাতেও আসলে কোনো অসুবিধা নাই। তো আমি দ্বিতীয় পদকে পরের পদ হিসাবে চিন্তা করলাম আর আগের পদ হিসাবে প্রথম পদকে চিন্তা করলাম, তাহলে এখানে দিলাম আমি -1। তো আপনারা সবাই জানেন 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে আসলে সেটাই হয়। তো তাহলে এখানে হাফই থাকবে, এই যে মাইনাসটা সেটা শুধুমাত্র সামনে চলে আসবে। তো এটা হলো আমাদের আর এর ভ্যালু। তো এখন আমরা সেই ভ্যালুগুলো এখানে বসাবো। তাহলে 1 মাইনাস আর এর ভ্যালু আমরা খুঁজে পাইছি -1/2। তো এখান থেকে আমরা সিম্পলি লিখতে পারি -1, এখানে হলো 1 প্লাস হাফ। তো এটাকে অঙ্ক করলে যা হবে সেটাই হলো আমাদের অ্যান্সার। আমরা যদি এখানে অঙ্ক করি তাহলে এখানে হলো -1, এখানে যদি আমরা লসাগু নেই তাহলে 2 হবে, এখানে 2 প্লাস 1 হবে এবং এই 2 তো এখানে যা গুণ হবে অবশ্যই, তাহলে -2 ডিভাইডেড বাই 3, তাহলে -2 ডিভাইডেড 3। এটাই হলো আমাদের এই যে প্রশ্নটা আছে তার উত্তর। তো তাহলে ক নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। চলেন দেখি তারপরের প্রশ্নে কি আছে। এটা একটা অনুপাতের অঙ্ক এবং খুবই সহজ একটা অঙ্ক। এখানে আমরা দেখেন কি বলা আছে, a ডিভাইডেড b ইকুয়াল b ডিভাইডেড c ইকুয়াল 2 ডিভাইডেড 3। এটাকে খুব সহজে আমরা চাইলে এইভাবে হিসাব করতে পারি যে a ডিভাইডেড b সেটা সমান কত, 2 ডিভাইডেড 3। তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো, a ইজ টু b ইকুয়াল টু 2 ইজ টু 3 এভাবে লিখতে পারবো। আবার b ডিভাইডেড c ইকুয়াল কত দেয়া আছে, 2 ডিভাইডেড 3 আছে। আচ্ছা, তো তাহলে b ডিভাইডেড 3 ইকুয়াল হলো 2 ডিভাইডেড 3। এটাকেও b ডিভাইডেড c হবে অ্যাকচুয়ালি এখানে। তো তাহলে b ইজ টু c ইকুয়াল আমরা লিখতে পারবো 2 ইজ টু 3। এখন আমাদের আসলে যেটা করতে হবে সেটা হলো এই যে b আর এই যে b আমাদের খেয়াল করতে হবে এই দুইটা b এর ভ্যালু সমান কিনা। এই দুইটা b এর ভ্যালু যদি সমান না থাকে সেক্ষেত্রে আমাদের সমান বানাইতে হবে। মানে সমান বানানোর জন্য আমাদের যদি কোনো কিছু দিয়ে গুণ করতে হয় সেটা আমরা চাইলে করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো দেখেন আমরা যদি এই অংশটাকে 2 দিয়ে গুণ করি এবং এই অংশটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের দুইটা জায়গায় b এর ভ্যালু সমান হইতেছে। 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে, এখানে হবে 4:6 আর এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 6:9। তো তাহলে আমরা বলতে পারি যেটা সেটা হলো a ইজ টু b সেটা সমান আমরা পাইলাম 4:6 এবং b ইজ টু c সেটা সমান আমরা পাইলাম 6:9। এখন এইটাকে যদি আমরা একসাথে লেখার চেষ্টা করি a ইজ টু b ইজ টু c তাহলে কি লিখতে পারবো, তাহলে 4:6:9 লিখতে পারবো আমরা, কারণ b এর ভ্যালু দুইটা জায়গায় আসলে সমান, এটাকে আমরা একসাথে এইভাবে লিখতে পারি। তো আমাদেরকে হিসাব করতে বলছে a ইজ টু c। তো আচ্ছা ঠিক আছে, a আর এই যে c সেটা সমান তাহলে কত হবে, 4:9 হবে। তো হ্যাঁ, তো গ নাম্বার যেটা আছে সেটাই হলো আমাদের এই প্রশ্নের উত্তর। এরপরের যেটা আছে সেটা আরো একটু ইজি একটা জিনিস, সেটা হলো আমরা প্রথমে দেখবো যে আমাদের কাছে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা সিম্পলিফাই করতে পারি কিনা, মানে হলো আমরা এগুলাকে কাটাকাটি করতে পারি কিনা। আমরা দেখতেছি যে এই যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা চাইলে 3 দিয়ে কাটাকাটি করতে পারি। তো এখানে যদি কাটি তাহলে হবে 5 আর এখানে হবে 2।
তো যেটা দেখা যাইতেছে সেটা হলো প্রথম যে ভগ্নাংশটা আমাদেরকে দেয়া আছে এবং এই যে ভগ্নাংশটা দেয়া আছে সেই দুইটা আসলে বেসিক্যালি একই। তো আমাদের 2/5 এবং 3/5 এই দুইটা ভগ্নাংশ নিয়ে কাজ করলে আসলে চলতেছে। এখন আমাদেরকে কি ক্যালকুলেট করতে বলছে? ভগ্নাংশগুলো লসাগু ক্যালকুলেট করতে বলছে। তো এটার একটা সিম্পল সূত্র আছে, সেটা আপনারা হয়তো ক্লাস 5 এর বই অথবা ক্লাস 6 এর বইয়ে পেয়ে যাবেন। সেটা হলো লবগুলোর লসাগু এবং হরগুলোর গসাগু। তো আমাদের লব কি কি আছে? লব একটা আছে 2, একটা আছে 3। তাহলে 2 আর 3 এই দুইটার লসাগু আমাদের বের করতে হবে। আর হর হিসাবে কি কি আছে? 5 আর 5 এই দুইটার গসাগু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো 2 আর 3 এটার লসাগু 6, সেটা আপনারা জানেন। আর 5 এবং 5 এর যে গসাগু সেটা হবে 5, সেটাও আপনারা জানেন। তো এইটাই হলো মূলত এই যে প্রবলেমটা আছে তার অ্যান্সার। তো আমরা দেখতেছি যে খ নাম্বারে সেটা দেয়া আছে। তো খ নাম্বার হলো এই প্রশ্নের উত্তর। এটা একটা ধারার প্রশ্ন এবং আমরা যদি একটু কেয়ারফুলি খেয়াল করি তাহলে আমরা দেখব যে 3কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তারপরে 4 দিয়ে ভাগ করা হয়েছে এবং সেটা শেষ পর্যন্ত 64 আর কি হয়ে গেছে এখানে। তো এটা একটা গুণোত্তর ধারা, সেটা বোধ হয় আমার ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই, সেটা আপনারা বুঝতে পারতেছেন। তো এই গুণোত্তর ধারায় মোট কতগুলা পদ আছে সেটাই মূলত আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এইটা করার একটা সিস্টেম যেটা, সেটা হলো n-তম পদ ইকুয়াল শেষ পদ। তো এই একটা সিম্পল জিনিস আমাদের মনে রাখতে হবে এবং তার পাশাপাশি গুণোত্তর ধারার n-তম পদ কিভাবে ক্যালকুলেট করে সেটাও আমাদের মনে রাখতে হবে। তো গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয় করার যে সূত্র সেটা হলো ar⁻n-1। আর শেষ পদ হিসাবে আমরা দেখতেছি যে 3/64 দেয়া আছে। তো তাহলে 3/64 এখানে চলে আসলো। এখন এ মানে কি সেটা আগের একটা কোশ্চেনের মধ্যে আমি বলছি যে প্রথম পদ। তো প্রথম পদ হলো 3। আচ্ছা, তাহলে এখানে আসলো 3 ইন্টু আর মানে কি? আর মানে সেটাও আমি বলছি যে পরের পদকে আমরা আগের পদ দিয়ে ভাগ করব। তাহলে 3/2কে আমাদের ভাগ করতে হবে 3 দিয়ে। তো তাহলে 3/2 ভাগের পরিবর্তে দিলাম আমরা গুণ, তাহলে 1/3 আসলো। এটা কাটা গেল, তাহলে আমাদের কাছে থাকলো হাফ। তো এই হাফ হলো আমাদের আর এর ভ্যালু। তো তাহলে এই হলো হাফ, তার টু দি পাওয়ার n-1 ইকুয়াল 3/64। এই 3 আর এই 3 আমি চাইলে ক্যান্সেল করে দিতে পারি। তো আমার কাছে কি কি থাকলো? হাফ টু দি পাওয়ার n-1 ইকুয়াল 1/64। তো এখন এরকম পাওয়ার টাইপের ইকুয়েশন যখন আমাদের কাছে থাকে তখন আমাদের আসলে যে চেষ্টাটা করতে হয় সেটা হলো বেসগুলো সমান বানাতে হয়। তো আপনি দেখতেছেন যে এখানে হাফ আছে একটা বেস, তো এইখানেও আমরা হাফ টু দি পাওয়ার সামথিং আকারে এটাকে লিখতে পারি কিনা সেই চেষ্টাটা মূলত আমাদের করতে হবে। তো আমরা জানি 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হলো 64। তো এটাকে আমরা খুব সহজে এইভাবে লিখতে পারি যে n-1 আর এখানে হবে 1/2 তার টু দি পাওয়ার 6। 1কে যদি টু দি পাওয়ার 6 করি তাহলে আমরা 1ই পাবো এবং 2কে যদি টু দি পাওয়ার 6 করি তাহলে আমরা পাবো 64। তো যেহেতু এখন দেখতেছেন যে আমাদের বেস আর বেস সমান হয়ে গেছে, তার মানে হলো পাওয়ার আর পাওয়ার সমান। তো এই যে এটা হলো এই অংশের পাওয়ার এবং এই 6 সেটা হলো এই অংশের পাওয়ার, আর হাফ হলো এই অংশের বেস এবং এইখানে আমরা দেখতেছি হাফ হলো এই অংশের বেস। তো বেস আর বেস যদি সমান হয় সেক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার সমান। তো সেই অনুসারে আমি আসলে লিখতে পারি যে n-1 ইকুয়াল টু হলো 6। এর পরের লাইনে খুব সিম্পলি আমি লিখতে পারি n ইকুয়াল টু এই যে -1 আছে সেটা এপাশে গেলে প্লাস হবে অবভিয়াসলি, তাহলে 6 + 1 ইকুয়াল টু হলো 7। তো এই প্রশ্নের উত্তর হলো 7। হোপফুলি এই কোশ্চেনটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। চলেন দেখি তারপরে কি আছে। এই যে কোশ্চেনটা আছে এটা একটা বিজ্ঞানের প্রশ্ন হিসাবে ধরলেই আসলে ভালো, কিন্তু তারপরে আমি চাইতেছি এটা একটু সলভ করে দিতে। আমাদের এই কোশ্চেনটা সলভ করার জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো গতিশক্তি নির্ণয়ের সূত্র। গতিশক্তি নির্ণয়ের সূত্র হলো হাফ অফ mv²। তো দেখেন আমাদের প্রথমে যে গতিটা ছিল সেটাকে আমরা ধরে নিলাম v, এবং দ্বিতীয় যে অবস্থা মানে গতিশক্তিটাকে আমাদের কি করতে হবে? পূর্বের গতিশক্তির চাইতে দ্বিগুণ করতে হবে। তো তাহলে দ্বিতীয় অবস্থায় অবশ্যই এটার গতিটা 2v হবে, যেহেতু দ্বিগুণ করতে বলছে। তো দ্বিতীয় অবস্থায় আমাদের গতিশক্তিটা কত হবে? হাফ অফ m2v তার স্কোয়ার। আর প্রথমে আমাদের গতিশক্তিটা কত হইতো? হাফ অফ mv² হইতো। তো এখানে হাফ আর হাফ আমি ক্যান্সেল করতে পারি, m আর m ক্যান্সেল করতে পারি। উপরে থাকবে তাহলে 4v² আর নিচে থাকলো আমাদের v²। এই v² যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাইলাম যে 4 গুণ হবে আসলে মূলত যদি গতিটাকে আমরা দ্বিগুণ করি। তো আমরা দেখতেছি যে ঘ নাম্বারে আসলে এই অপশনটা আছে। তো এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। তো এখন এখানে অনেকেই ভাবতে পারেন এরকম ভাবে যে কেন ভাগ করলাম, কেন আমি বিয়োগ করলাম না বা যোগ করলাম না কেন? এই যে কত গুণ বা অনুপাত টাইপের যেই
অ্যান্সারগুলো আমাদেরকে বের করতে বলে, সেটার ক্ষেত্রে সাধারণত আমাদের আসলে ভাগই করতে হয়। তো এই একটা সিম্পল জিনিস আপনারা চাইলে মনে রাখতে পারেন যে কত গুণ যদি আপনার কোশ্চেনের মধ্যে দেয়া থাকে, তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনাকে এখানে আসলে ভাগ করে অ্যান্সারটা বের করতে হবে। তো যাই হোক, চলেন দেখি তারপরের প্রশ্নে কি আছে। আমরা দেখতেছি যে এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 8 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, এইটা একটা কোশ্চেন আমাদের কাছে আছে। তো এটার জন্য আমাদের আসলে সোজা সাপটা হিসাব যেটা, সেটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাদের জানতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা, সেটা হলো √3/4 * a স্কয়ার। এবং এটা আপনারা নবম দশম শ্রেণীর 16.1 নাম্বার অধ্যায়টা যদি একটু ভালো করে পড়েন, তো সেক্ষেত্রে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এগুলা। তো এখানে যেটা দেয়া আছে √3/4, a মানে হলো বাহুর দৈর্ঘ্য অবভিয়াসলি, তো সেটা 8 দেয়া আছে, তাহলে 8 স্কয়ার। তো তাহলে √3/4 ইন্টু এখানে হবে 64, এবং তারপরে এটার অ্যান্সার কি হবে সেটা আপনারা বের করতে পারবেন। এটা আর আমার করে দেওয়ার আসলে কোনো দরকার আছে বলে মনে করতেছি না। তো চলেন দেখি তারপরে কি আছে। এখানে বলা আছে যে এক্স এর ভ্যালু যদি শূন্যের থেকে বড় হয় এবং 1 এর থেকে যদি ছোট হয় তাহলে নিচের কোনটি সবচেয়ে বড় হবে। এটা আসলে একটা কমন সেন্স টাইপের কোশ্চেন। তো কমন সেন্সটা আসলে কিরকম, ধরলাম যে শূন্যের চাইতে বড় যে কোনো একটা সংখ্যা আমি নিয়ে টেস্ট করব। ধরলাম সেটা 0.1। এখন 0.1ই কেন ধরলাম, কারণ 0.1 এটা আমার হিসাব করার জন্য সহজ হবে, সেজন্য আমি এটা ধরলাম। আপনার যদি ইচ্ছা করে যে আপনি 0.5 নিয়ে টেস্ট করবেন, হ্যাঁ আপনি চাইলে সেটা করতে পারেন। আমাকে আসলে মূলত যেটা খেয়াল রাখতে হবে যে আমি যেই ভ্যালুটাই ধরলাম সেই ভ্যালুটা এই যে শর্তটা আছে সেই শর্তটা মানতেছে কিনা। তো 0.1 সেটা তো এই শর্তটা পারফেক্টলি মানতেছে। আচ্ছা, তো তাহলে এক্স এর ভ্যালু কত হবে, আমি যেহেতু 0.1 ধরছি তাহলে ক নম্বর অপশনের জন্য সেটা তো 0.1ই হবে। আর এইখানে কত হবে, 2 * 0.1 হবে, রাইট? তো সেটা কত হয়ে যেতেছে, 0.2। এখন এটা হলো 0.1 এবং সেটাকে আমার এই অপশনের জন্য কি করা লাগতেছে, স্কোয়ার করা লাগতেছে, তাহলে সেটা কত হবে, 0.01 হবে। আর এইখানে যদি আমি 0.1 বসাই +1 করি তাহলে 1.1 হবে এইখানে। তো এবার আপনি বলেন যে এইগুলোর মধ্য থেকে কোনটা আসলে বড়। অবভিয়াসলি ঘ নাম্বার বড়। তো তাহলে ঘ নাম্বারটাই আসলে এই যে কোশ্চেনটা আছে তার উত্তর। তো এরকম কিছু কোশ্চেন আমাদেরকে দেয় যেটার জন্য আমাদের আসলে অপশনগুলো খেয়াল করতে হয়। এখানে যদি অন্য কোনো অপশন দিত তো সেই ক্ষেত্রে হয়তো উত্তরটা ভিন্ন হতে পারতো। মানে ব্যাপারটা এরকম না যে এইটা হইলে সবসময়ই ঘ নাম্বারটা উত্তর হবে বা এটাই সত্যি, এরকম না। এখানে যদি অন্য আরেকটা অপশন যদি থাকতো, ধরেন x+3, তো তখন কিন্তু এটা উত্তর হয়ে যেত। তো এই ধরনের কোশ্চেনের জন্য আসলে মূলত আমাদের ওই পরীক্ষা হলের যে অল্প সময় থাকে সেই অল্প সময়ের মধ্যেই আমাদের যে ম্যাথমেটিক্যাল নলেজ যতটুকু আছে সেটার আসলে একটা ভালো অংশ ইউটিলাইজ করাটা আসলে শিখতে হয়। তো যা হোক, এর পরের প্রশ্ন চলেন দেখি কি দেয়া আছে। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ এইগুলা যদি হয় তাহলে ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত। তো রেডিয়ানে কত সেটা আমরা দেখব। তো প্রথমত আমরা চলেন যে কাজটা করি সেটা হলো যে রেডিয়ানে যখন কোনো কিছুকে আমরা প্রকাশ করার চেষ্টা করি তখন সেটাকে আমরা পাই আকারে প্রকাশ করি। তো এই একটা সিম্পল জিনিস আমাদের আর কি মনে রাখতে হবে, এবং পায়ের যে ভ্যালু সেটা হলো 180, মানে 180 ডিগ্রি যে কথা, পাই আসলে সেম কথা। তো এখন আপনারা চাইলে এটাকে সরাসরি এভাবে করতে পারেন যে x+x/2 +3x/2, এই তিনটা তো হলো আমার যে ত্রিভুজটা আছে তার তিনটা কোণের পরিমাণ। তো তিনটা কোণের পরিমাণ যদি আমি যোগ করি তাহলে আমি কত পাবো, 180 ডিগ্রি পাবো বা 2 সমকোণ পাবো। এবং পাই মানে কি, পাই মানেই তো 180। তো তাহলে এইগুলা সবগুলা যোগ করলে আমি অবশ্যই পাই পাবো এখানে। তো এরপরে হিসাবটা আসলে খুবই সহজ, আমরা 2 এখান থেকে লসাগু নিব, তাহলে 2x + x + 3x ইকুয়াল হলো পাই। এরপর আমরা যেটা করতে পারি সেটা হলো 6x/2 ইকুয়াল হলো পাই। এবং এরপরে হিসাবটা আসলেই খুবই সহজ, এখানে আমরা কাটাকাটি করতে পারবো, এখানে হবে 3। তো তাহলে x ইকুয়াল π/3। তো এবার হলো আমাদের ক্ষুদ্রতম কোণ কোনটা হবে সেটা আসলে খুঁজে বের করার পালা। আমরা দেখতেছি যে এই অংশটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো 1.5x, মানে 3কে আপনি 2 দিয়ে ভাগ করলে তো অবশ্যই 1.5 পাবেন। আর এখানে আমরা দেখতেছি একটা x সম্পূর্ণটাই আছে, তো অবভিয়াসলি এই যে কোণটা আছে এই কোণটাই হবে সবচেয়ে ছোট কোণ। তো এখানে যদি আমি সিম্পলি x এর ভ্যালুটা বসাই দেই π/3 এবং তার নিচে আছে হলো 2, তো এখান থেকে আমরা লিখতে পারি π/6। তো এই যে প্রশ্নটা আছে তার অ্যান্সার হবে π/6। আমরা দেখতেছি যে ক নাম্বারে আসলে আমাদের এই উত্তরটা দেয়া আছে। তো এটাই হবে আমাদের এই যে কোশ্চেনটা আছে তার উত্তর। চলেন দেখি তারপরের কোশ্চেনে কি আছে। এখানে বলা আছে এটা সমাধান সেট বের করতে হবে। আমরা অলরেডি অসমতার উপরে একটা ভিডিও আমাদের চ্যানেলে দিছি, আমি ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের জন্য।
তো আপনারা সেই ভিডিওটা যদি দেখেন তো সেক্ষেত্রে অসমতা রিলেটেড কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের থাকবে না বলেই আমি বিশ্বাস করি। তো তারপরেও এটাকে যদি আমি একটু সলভ করার চেষ্টা করি, এই যে অংশটা দেয়া আছে এটার পরের লাইনে আমরা লিখতে পারি -2 smaller than 3x minus 1 smaller than 2। এরপর আমাদের প্রথম যে কাজ থাকবে সেটা হলো এই যে -1 যে আছে এই -1কে আসলে রিমুভ করা, বা আমাদের আলটিমেট যে গোল সেটা হলো এই যে x কে আমাদের আসলে ফ্রি করতে হবে, মানে x এর সাথে কোনো কিছু থাকা যাবে না এরকম করতে হবে। তো সেটার জন্য -1কে আমাদের সর্বপ্রথম আর কি রিমুভ করতে হয়। আর সেটার জন্য আমরা কি করব, আমরা এই পাশে +1 করব, এইখানেও +1 করব, এইখানেও +1 করব, মানে হলো সব জায়গায় আমরা +1 করব, তাহলে -1 +1 এখান থেকে কাটাকাটি যাবে, আর বাকি জায়গায় যা হবার সেটা হবে। সেটা আমাদের আসলে বিবেচ্য বিষয় না। আমাদের কাজ হলো এই যে -1 সেই -1কে আমরা এখানে রাখবো না। তো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -1, মানে এই যে -2 আর +1 যদি করি তাহলে অবশ্যই সেটা -1 হবে। এরপর এখানে থাকবে 3x এবং এখানে থাকবে 3। আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে x কে আমাদের ফ্রি করতে হবে। তো x কে যদি আমরা ফ্রি করতে যাই তো তাহলে এখন এই 3ও তো x এর সাথে থাকা যাবে না। তো তার মানে এখন 3 দিয়ে আমাদের সব জায়গায় ভাগ করা লাগতেছে। তো তাহলে -1/3 এইখানে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে 3 আর 3 কাটাকাটি যাবে, এখানে থাকবে শুধুমাত্র x। আর এইখানে যদি 3/3 করি তাহলে কাটাকাটি হলে হবে 1, তো এখানে হয়ে গেল 1। তো এইটাই হলো মূলত আমাদের একটা মানে শর্ত যে x এর ভ্যালুটা কি হবে, -1/3 এর চাইতে বড় হবে এবং 1 এর চাইতে x এর ভ্যালুটা ছোট হবে। যেহেতু এখানে কোনো ইকুয়াল চিহ্ন নাই তো সেজন্য আমরা এটাকে সমাধান সেটের মাধ্যমে প্রকাশ করার জন্য ওপেন ইন্টারভাল ব্যবহার করব। তো ওপেন ইন্টারভাল কখন ব্যবহার করতে হয়, ক্লোজড ইন্টারভাল কখন ব্যবহার করতে হয়, তো সেই সব কিছুই আসলে অসমতা জন্য যে ভিডিওটা আমরা চ্যানেলে দিছি সেখানে ডেসক্রাইব করা আছে, আপনারা চাইলে সেটা একটু চেক করতে পারেন। তো আমাদের যেই অ্যান্সারটা হবে সেটা হলো x এর ভ্যালু -1/3 এইটার একদম ইমিডিয়েট কাছের থেকে শুরু হবে এবং 1 এর কাছে গিয়ে আসলে শেষ হবে। এবং যেহেতু x এর ভ্যালু 1/3 এর সমান না, এখানে আমরা দেখতেছি যে কোনো ইকুয়াল চিহ্ন নাই, তো এই পাশেও একটা ওপেন ইন্টারভাল এবং 1 এর থেকেও x এর ভ্যালুটা আসলে ছোট, 1 এর সমান না, সেজন্য এইখানেও হবে আমাদের একটা ওপেন ইন্টারভাল। তো আমাদের অ্যান্সারটা হবে মূলত গ নাম্বার। তো হোপফুলি এইটার ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া আপনারা পাইছেন। আর যদি সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখতে হয় তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে তো লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আগেই বললাম। তো চলেন দেখি তারপরের প্রশ্ন। এখানে বলা আছে যে গড় বিচ্যুতি ক্যালকুলেট করতে হবে আমাদের। তো গড় বিচ্যুতি ক্যালকুলেট করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হয় সেটা হলো যেই উপাত্তগুলো আমাদের কাছে দেয়া আছে সেগুলোর গড় নির্ণয় করতে হয়। তো সেটাকে আমরা সাধারণত এক্স বার দিয়ে প্রকাশ করে থাকি। তো কি দিয়ে প্রকাশ করলাম সেটা আসলে ইম্পর্টেন্ট কোনো ব্যাপার এখানে না, আপনাদের স্টেপগুলো মনে রাখতে হবে যে আমাদের যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেগুলোর গড় কত সেটা আমাদের আগে ক্যালকুলেট করতে হবে। তো সেটা খুবই সিম্পল, 2 + 3 + 4 + 7 তার ডিভাইডেড হবে 4। গড় কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আপনারা জানেন। তো এখানে আমরা দেখতেছি 16/4 হইতেছে, তার মানে 4 দিয়ে ভাগ করলে হবে 4। আচ্ছা, এরপরে আমাদের আসলে বিচ্যুতি ক্যালকুলেট করতে হয়। তো বিচ্যুতি ক্যালকুলেট করার ব্যাপারটা এরকম যে যতগুলা উপাত্ত আমাদের কাছে আছে সবগুলো উপাত্ত থেকে আমরা যে গড়টা পাইলাম সেটাকে মাইনাস করব এবং মাইনাস করার পর যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা আমরা নিব পরম মান। মানে ব্যাপারটা এরকম যে 2 - 4 করবো আমরা, এই যে প্রথম উপাদান দেয়া আছে 4, তার থেকে আমরা এই যে গড় যেটা আছে সেটা মাইনাস করলাম। এরপর দ্বিতীয় উপাদান যেটা আছে 3, তো 3 এর থেকে আমরা এই যে গড় যেটা আছে সেটা মাইনাস করব 4। এরপরে সেম কাজ আমরা আসলে সব জায়গায় করব, 4 - 4 হবে তারপর, এবং তারপর হবে 7 - 4। তো এইখানে অঙ্ক করলে হবে -2, আর যেহেতু পরম মান আছে সেজন্য সেটা হবে +2। এখানেও একইভাবে হবে -1, যেহেতু পরম মান সেজন্য হবে +1। এখানে দেখা যাইতেছে 0 হবে আর এখানে হবে +3। এরপরের যে কাজ সেটা হলো আমরা এই যে ভ্যালুগুলো পাইলাম 2, 1, 0, 3 এই সবগুলার গড় ক্যালকুলেট করব। এই সবগুলার গড় যদি ক্যালকুলেট করি তাহলে হবে 2 + 1 + 0 + 3 ডিভাইডেড বাই অবশ্যই 4, কারণ এখানে 4টা সংখ্যা আছে। তো এখানে আমরা দেখতেছি যে উপরে যোগ করলে 6 হবে ডিভাইড বাই 4। যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে 3/2 হইতেছে। তো আমরা দেখব 3/2 কোথায় আছে। আমরা দেখতেছি গ নাম্বারে 3/2 আছে। তো এটাই হলো আমাদের এই যে কোশ্চেনটা আছে তার উত্তর। তো এটার স্টেপগুলো যদি আমি একটু আবারও রিক্যাপ করি, তো প্রথমে আমাদের গড় ক্যালকুলেট করতে হবে, এরপরে আমাদের প্রত্যেকটা উপাদানের থেকে গড় মাইনাস করতে হবে। তো এইখান থেকে আমাদের যেটা মান হিসাবে নিতে হবে সেটা হলো পরম মান নিতে হবে, বা পরম মান জিনিসটা যদি আপনাদের কাছে অনেক বেশি কমপ্লিকেটেড লাগে তো সেক্ষেত্রে ধরে নেন যে মাইনাস হোক প্লাস হোক সবসময় প্লাস নিতে হবে। এই হলো মানে সোজা সাপটা কথা।
এবং যেই ভ্যালুগুলো আমরা পাবো সেই ভ্যালুগুলোর আবার গড় নির্ণয় করতে হবে। যেমন ধরেন এই যে এখানে মাইনাস করার পর আমি 2 পাইছিলাম, এখানে মাইনাস করার পর 1 পাইছিলাম, এই সবগুলো সংখ্যার আবারও গড় নির্ণয় করতে হবে। তো তারপরে আমরা যেই রেজাল্টটা পাবো সেটি হবে আমাদের গড় বিচ্যুতি। তো হোপফুলি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। এবং এই জিনিসগুলোর থেকে যেহেতু কোশ্চেন আসা শুরু হয়েছে, ভবিষ্যতে কোশ্চেন আসতে পারে, সেটার জন্য আপনারা চাইলে নবম দশম শ্রেণীর যে 17 নম্বর অধ্যায়টা আছে বা পরিসংখ্যান যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা আপনারা একটু ফলো করতে পারেন, বা ক্লাস 8-এর যে বই আছে সেইখানেও পরিসংখ্যান নামের অধ্যায় আছে। তো এই পরিসংখ্যানের যে অধ্যায়গুলো আছে সেগুলো যদি আপনারা ফলো করেন, তো সেক্ষেত্রে এই যে ছোট ছোট যেই টুকটাক জিনিসগুলো আছে এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া হবে আমার ধারণা। তো চলেন দেখি তারপরে কি আছে। এরপর আমরা দেখতেছি যে কে এর কোন মানের জন্য এই যে একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে এবং এই যে একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে, এই দুটো সমান্তরাল হবে। তো সমান্তরালের জন্য আমাদের যেই জিনিসটা মনে রাখতে হয় সেটা হলো ঢাল দ্বয়ের মান সমান হবে। দ্যাট মিনস আমাদের এই যে সরলরেখাটা আছে তার ঢাল কত এবং এই যে সরলরেখাটা আছে তার ঢাল কত, এই দুইটার ঢাল ক্যালকুলেট করতে হবে এবং সেই দুইটা ঢাল পরস্পর সমান হবে। তাহলেই আমরা এই যে কে এর মান যে ক্যালকুলেট করতে বলছে আমাদেরকে সেটা আমরা পেয়ে যাব। তো কোন একটা ইকুয়েশন থেকে বা কোন একটা সরল রেখার ইকুয়েশন থেকে ঢাল কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা সরল রেখার জন্য একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, বা ঢাল ক্যালকুলেট করার একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, সেখানে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করছি। তো সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা যদি আপনারা দেখেন আমার মনে হয় ঢাল ক্যালকুলেট করার রিলেটেড কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের আর কখনো থাকবে না। তো কোন একটা ইকুয়েশন যদি থাকে সেই ইকুয়েশন থেকে ঢাল ক্যালকুলেট করার যে ওয়ে সেটা হলো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, এই সিম্পল রুল ফলো করে আমরা আসলে যে কোনো সরলরেখার ইকুয়েশন থেকেই ওই সরলরেখার ঢাল ক্যালকুলেট করতে পারি। তো এখানে আমরা দেখতেছি যে এক্স এর সহগ কি আছে, 5 দেয়া আছে। তো তাহলে মাইনাস 5 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত দেয়া আছে, 4 দেয়া আছে। তো তাহলে এখানে আসবে 4। তো এইটা হলো আমাদের এই যে প্রথম যে ইকুয়েশনটা আছে তার ঢাল। দ্বিতীয় যে ইকুয়েশন আছে সেইটার ঢাল কত হবে, -2 হবে অবশ্যই, এবং তার ডিভাইডেড বাই কে হবে, কারণ আমাদের সূত্রটা কি ছিল, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তো এখানে এক্স এর সহগ কত, 2, আর এই মাইনাস তো হলো সূত্রের মাইনাস, আর ওয়াই এর সহগ কত, কে, তো ডিভাইডেড বাই কে আসলো। তো আমি কি বলছিলাম, দুইটা সরল রেখা যদি পরস্পর সমান্তরাল হতে হয় তো সেক্ষেত্রে কি হইতে হবে, এদের ঢালের মান পরস্পর সমান হতে হবে। তো তাহলে প্রথমটার ঢাল ছিল -5 ডিভাইডেড 4 এবং দ্বিতীয়টার ঢাল হলো -2 ডিভাইডেড কে। তো এটা আমি কাটাকাটি করতে পারি, আর এখানে হবে 5k ইকুয়াল 8, মানে এই 5 এর সাথে এই যে কে গুণ হইলো এবং 4 এর সাথে 2 গুণ হইলো। এরপরে কে ইকুয়াল আমি লিখতে পারি 8 ডিভাইডেড 5। তো তাহলে কে এর ভ্যালু হবে 8 ডিভাইডেড 5। তো হোপফুলি এই যে কোশ্চেনটা আছে সেটা আপনাদের কাছে ক্লিয়ার কিভাবে এটার ক্যালকুলেশন করতে হয়। চলেন দেখি এরপরে কি আছে। এইটার ক্ষুদ্রতম মান কত হবে সেটা ক্যালকুলেট করতে বলছে। এইটা ক্যালকুলাসের সাহায্যে খুব ইজিলি সলভ করা যায়। এখন অন্য কোনো সিস্টেম আসলে আছে কিনা বা সেটা আপনাদের জন্য কতটুকু ইজি হবে সেটা আসলে আমি ঠিক জানি না, কারণ আমাকে অন্য কোনো সিস্টেম অ্যাকচুয়ালি আসলে কখনো খুঁজতে হয় নাই, কারণ আমি ক্যালকুলাস জানি। তো ব্যাপারটা একটু হিপোক্রিট টাইপের হয়ে গেলেও আসলে আই এম সরি, বিষয়টা আসলে এরকমই যে এটা ক্যালকুলাসের সাহায্যে খুব ইজিলি সলভ করা যায়। তো ক্যালকুলাসের সাহায্যে কিভাবে এটাকে সলভ করা যায়, স্টেপগুলো আসলে খুবই সিম্পল। সেটা হলো আমাদের ডি বাই ডিএক্স অফ এফ নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা আবার যেটা বলি সেটা হলো এফ প্রাইম এক্স বলি আর কি। তো যাই হোক, এখন ডি বাই ডিএক্স কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই একটু, আসলে কতটুকু বুঝবেন সেটা আমি জানি না, তো তারপরে একটু চেষ্টা করি। 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এইটা সমান অ্যাকচুয়ালি 0 হওয়া লাগবে, এবং এইখান থেকে আমাদের একটা এক্স এর ভ্যালু বের হবে এবং সেই ভ্যালুটা এখানে ইনপুট দিলেই আমরা আসলে ক্ষুদ্রতম মান কত হবে সেটা পেয়ে যাব। এর মধ্যেও একটা স্টেপ আছে, সেই স্টেপটা আমি আসলে এখানে স্কিপ করতেছি, কারণ ক্যালকুলাস তো আসলে ছোট জিনিস না যে যেটা আমি এই কোশ্চেন সলিউশনের মধ্যে আসলে সেটা বলে দিলাম, এটা তো আর পসিবল না, এটার জন্য আসলে অনেক কথা বলতে হবে। যাই হোক, এইখানে যেটা হয় মানে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার যে সূত্র সেটা হলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এই সূত্র অনুসারে যদি আমরা এখানে 2x স্কোয়ার যে আছে সেটার উপর যদি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি তাহলে যেটা হবে সেটা হলো 4x প্লাস এখানে হবে 3, এবং এটা আসলে 0 হয়ে যাবে কারণ কনস্ট্যান্টকে যদি ডি বাই ডিএক্স করা হয় তাহলে 0 পাওয়া যায়, ইকুয়াল 0। তো এখান থেকে x ইকুয়ালটা আমরা সিম্পলি লিখতে পারি -3 ডিভাইডেড 4। এখন -3 ডিভাইডেড 4 যদি আমি এখানে ইনপুট দেই তাহলেই আমাদের আসলে ক্ষুদ্রতম মান কত হবে সেটা আমরা পেয়ে যাব। তো এটাই হলো এই যে কোশ্চেনটা আছে এটার
সবচেয়ে সহজ পদ্ধতি বলে আমি মনে করি। তো এখন এই যে ভিডিওটা আমি বানাইতেছি, সেই ভিডিওটা তো আসলে ক্যালকুলাস যারা জানে তারা হয়তো দেখবেই না। তো বেশিরভাগ মানুষ যারা আসলে ক্যালকুলাস জানে না তাদেরই হয়তো এই ভিডিওগুলো দেখার প্রয়োজন হবে। তো তাদের কাছে এই যে সলিউশনটা আছে, এই সলিউশনটা মনে হবে যে আপনি আমাদেরকে কি দেখাইলেন, মানে অনেক বড় পণ্ডিত আপনি, বুঝতে পারছি, কিন্তু আমি তো পণ্ডিত না। তা আমি যেভাবে বুঝবো সেভাবে আপনি আমাকে বলেন। তো সেইটা আমাকে একটু অন্য আরেকটা ভিডিওতে আর কি চেষ্টা করতে হবে। তো এই ভিডিওতে আমি আর এই কোশ্চেনটা নিয়ে আসলে কথা বাড়াইতেছি না। তো চলেন দেখি তারপরের প্রশ্নতে কি আছে। এখানে যে কোশ্চেনটা দেয়া আছে সেটা আসলে ভাগশেষ উপপাদ্যর ব্যাপারে যদি আপনাদের আইডিয়া থাকে তো সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন। এখানে যেটা করতে হয়, মানে যা দিয়ে ভাগ করতে হবে সেটা সমান শূন্য ধরতে হবে আমাদের। তো তাহলে x-3 এটা ইকুয়াল টু ধরতে হবে 0। তাহলে x ইকুয়াল টু কত হইতেছে 3। তখন এই 3 যদি আপনারা এই যে অংশটা আছে এখানে বসায় দেন তাহলে যেটা পাবেন সেটা হবে উত্তর। তো তাহলে 3⁴ মাইনাস 2 ইন্টু 3 প্লাস 1। তো এইখানে আমরা পাবো 81 মাইনাস এখানে পাবো 6, এখানে পাবো প্লাস 1। তো এখন এটাকে হিসাব করলে যা হবে সেটাই হবে আমাদের উত্তর, এবং এটাকে হিসাব করলে কি হবে সেটা আমার আসলে দেখায় দেওয়ার কোনো প্রয়োজন নাই মনে করতেছি। তো চলেন দেখি তারপরে কোশ্চেনে কি আছে। এই ধরনের কোশ্চেনকে সলভ করার ক্ষেত্রে অনেকেই অনেক বেশি কনফিউজড থাকেন। তো সেটার জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হলো আপনি উপরে দিবেন n ফ্যাক্টোরিয়াল, ডিভাইড বাই নিচে দিবেন n1 ফ্যাক্টোরিয়াল, n2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে যাতে থাকবে nk ফ্যাক্টোরিয়াল। তো কি করলাম এখানে আমি যেটা করলাম সেটা হলো যে n হলো এইখানে যতগুলা লেটার আছে সবগুলা, এটার মান। n হলো এইখানে যতগুলা লেটার থাকবে সবগুলা। তো এখানে আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7 8টা লেটার আছে। তো তাহলে এখানে হবে 8 ফ্যাক্টোরিয়াল। আর নিচে আমরা দিব কতগুলা ডাবল আছে বা ট্রিপল আছে কতগুলো সেটা দিব। আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে প্রথম যেটা আছে সেটা হলো এইখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে দুইটা এ আছে। তো আমরা দিব একটা 2 ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা দেখতেছি যে এস আছে একটা, দুইটা, তিনটা। তো তাহলে আমরা দিব 3 ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা দেখতেছি বি আছে একটা, তো আমরা দিব 1 ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা দেখতেছি যে সি এবং আই একটা একটা করে আছে, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল। তো আপনারা চাইলে এই যে 1 ফ্যাক্টোরিয়ালের যে ব্যাপারগুলো আছে এগুলোকে চাইলে স্কিপ করতে পারেন, কারণ 1 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1, এটা আসলে দেওয়া যে কথা না দেওয়া একই কথা। কারণ ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে হলো, ধরেন সাপোজ আমি বললাম যে 5 ফ্যাক্টোরিয়াল, এটার মানে হলো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এই সবগুলোকে গুণ করলে যেটা হবে সেটা হবে 5 ফ্যাক্টোরিয়ালের মান। তো সহজ ব্যাপার যেটা সেটা হলো যত ফ্যাক্টোরিয়াল বলবে তত থেকে আপনি নিচের দিকে যেতে থাকবেন 1 পর্যন্ত, এবং সবগুলো সংখ্যা গুণ করে ফেলবেন, যেটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের কোন একটা নির্দিষ্ট সংখ্যা যদি দেওয়া থাকে এবং তার যদি ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে সেটার ভ্যালু। তো 8 ফ্যাক্টোরিয়াল সেটার মানে তাহলে কি হবে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাই হবে 8 ফ্যাক্টোরিয়ালের মান। এবং সেটা যদি আপনারা হিসাব করেন তাহলে আপনারা পাবেন 40320। আর 2 ফ্যাক্টোরিয়াল সেটার ভ্যালু তাহলে কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল খুবই সহজ, 2 এর থেকে আমরা 1 এর দিকে যেতে থাকবো, সবগুলো সংখ্যা গুণ করব, তাহলে 2 ইন্টু 1 দ্যাট মিনস 2। তো তাহলে 2 ফ্যাক্টোরিয়ালের মান হলো 2। একইভাবে 3 ফ্যাক্টোরিয়াল সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হলো 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে হলো 6। তো এখানে আমরা দিলাম 6। আপনারা যদি হিসাব করেন তাহলে এখানে পাওয়া যাবে 3360। তো এটাই হলো আমাদের এই যে কোশ্চেনটা আছে তার অ্যান্সার। এখানে আসলে অপশনগুলো দেয়া নাই, অপশনের মধ্যে অবশ্যই 3360 এটা আসলে থাকার কথা। হোপফুলি এটার ব্যাপারে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তো সেটা এখন ক্লিয়ার। তো এই ছিল আমাদের 50তম বিসিএস এর ম্যাথ অংশের সমাধান। তো হোপফুলি ভিডিওটা আপনাদের কাজে লাগছে। আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে সেখানে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব যা যা করা দরকার সেগুলো একটু করে দেখতে পারেন, তাতে হয়তো আপনাদের উপকার হবে এবং আমরাও একটু উৎসাহ পাবো। তো এই ছিল আজকের মতো ভিডিও। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।